উন্নয়নের কথা এখন আর ভোটের অধিকারের কথা বলে না, গণতন্ত্রের উন্নয়ন। আমরা তো গণতন্ত্রের উন্নয়ন চাই না, আমরা চাই গণতন্ত্রের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র চাই না। আজকের এই উন্নয়নের দোহাই দিয়ে ফেসিবাদ কায়েম করবেন আর জনগণ চেয়েছে দেখবে, এটা কখনো হতে পারে না। আইয়ুব খান তো এই উন্নয়নের স্লোগান দিয়েছিলেন যে ডেভেলপমেন্ট ইজ রাদার দ্যান ডেমোক্রেসি, এই কথা তো আইয়ুব খান বলেছিলেন, কিন্তু দেশের মানুষ আইয়ুব খানের এই মুখরোচক স্লোগান গ্রহণ করেনি। একই ধারাবাহিকতায় এরশাদ সাহেব উনি বলেছেন, আমি উপজেলা করেছি, জেলার সাথে নতুন রাস্তা সংযোগ করেছি, পাকা রাস্তা করেছি, আমি উপজেলা করেছি, আমি তো উন্নয়ন করেছি। উনিও বলেছিলেন ডেভেলপমেন্ট ইজ রাদার দ্যান ডেমোক্রেসি, জনগণ কিন্তু এটা গ্রহণ করে নাই। আজকে তার ধারাবাহিকতায় শেখ হাসিনাও একই কথা বলছেন, ডেভেলপমেন্ট ইজ রাদার দ্যান ডেমোক্রেসি। আজকের গণতন্ত্রে আপনি গণতন্ত্রকে হত্যা করবেন, মানবাধিকারকে ভুলণ্ঠিত করবেন, স্বাধীনতার চেতনাকে আপনি নির্বাসিত করবেন, আর জনগণ এটা মেনে নেবে, এটা কখনো আপনি আশা করতে পারেন না। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমি একটা কথা আপনাদের বিবেকের উপর রেখে গেলাম, ডাক্তার যদি শুধু ডায়াগনোসিস করে প্রেসক্রিপশন না লেখে, শুধু ডায়াগনোসিস করলে ভালো ডাক্তার হওয়া যায় না, তার প্রেসক্রিপশন লিখতে হবে। আজকে বাংলাদেশের সমস্যা আমরা সবাই জানি, এটা নতুন কিছু না। গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, ভোটাধিকার নাই, অর্থনীতি নাই, ব্যাংক বিমা নাই, শিক্ষা ব্যবস্থা নাই, সবাই জানি। তো সমাধান কি? সমাধান কি? স্থায়ী সমাধানের লক্ষ্যে আপনারা যারা আইনজীবী আছেন, বিভিন্ন পেশাজীবী আছেন, তাদের একটা মৌলিক দায়িত্ব রয়েছে এই সমস্যা চিহ্নিত করা এবং এর সমাধান করা। ইসলামের একটা মৌলিক নীতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শিক্ষাবিদ, জ্ঞানী, গুণী, তাদের একটা কর্মসূচি, আহলুল হল্লি ওয়াল আকদ, যারা সমস্যা চিহ্নিত করতে পারে, সেই সমস্যার সমাধান দিতে পারে, তারাই হলো সমাজের দেশের বুদ্ধিজীবী। আজকে সমস্যার সমাধান কি? আজকে দল পরিবর্তন তো কম হয়নি, সরকারের পরিবর্তন তো কম হয় নাই, বাংলার রূপের পরিবর্তন তো কম হয় নাই, কিন্তু আজকে গণতন্ত্র, আজকে মানবাধিকার, আজকে ভুলণ্ঠিত। কাজে এটা সমাধান বের করতে হবে। সমাধান হলো একটি গণমানুষকে সংঘবদ্ধ করে একটি গণবিপ্লব প্রয়োজন। গণবিপ্লব ছাড়া মানবতার মুক্তি আসবে না কোনোদিন। এই সরকার পরিবর্তন কিভাবে করবেন? আপনি মিছিল করতে পারেন না, মিটিং করতে পারেন না, সশস্ত্র বাহিনী মানে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই অস্ত্র নিয়ে আপনার নিরীহ মানুষের উপরে হামলা করে, বন্দুক চালায়, টিয়ার শেল মারে, সানগ্রেড মারে। এইটা একটা স্বাধীন সার্বভৌম দেশের, একটা কল্যাণকামী রাষ্ট্রের এটা বহিষ্ঠ হতে পারে না। আমরা দেখিস না 28 তারিখে কি হয়েছে, আমরা দেখিস না শাপলা চত্বরে কি হয়েছে। ওবায়দুর রহমান সাহেব বলছেন না যে শাপলা চত্বরে সেই মারাত্মক ঘটনা হবে, এই নয় পল্টনে বলছেন না উনি? আমরা কি দেখি? তারপর চুপ থাকা যায়? এজন্য আমাদের কি করতে হবে? জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ ছাড়া, গণবিপ্লব ছাড়া, গণবিস্ফোরণ গঠন ছাড়া এই সমাজ ব্যবস্থা, এই দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা এই রাজনীতি পরিবর্তন করা যাবে না। এই রাজনীতি কেন দুর্নীতি করে, কেন এই ফেসিবাদী কায়েম করে? দুর্নীতির কারণে। টাকা দেখছেন না, তাদের টাকা দেখছেন না? আমি 50-60 জনের তালিকা লিখছিলাম, নিবন্ধ করছিলাম, 100 গুণ, 150 গুণ, 200 গুণ, 8000 গুণ একটা পত্রিকা দেখলাম, একজনে 8000 গুণ। এই কেন করে? ক্ষমতা কেন থাকতে চায়? এই দুর্নীতির টাকার যে বিচার হবে, মানুষ খুনের যে বিচার হবে। আজকে পুলিশ হলো দেশের কর্মচারী, পুলিশ মারলে মানুষকে গ্রেফতার করে, কিন্তু পুলিশে যে মানুষ মারলো সেই পুলিশকে তো গ্রেফতার করে না। কর্মচারীদের কি বললো, কর্মচারী মারলে গ্রেফতার হয় জনগণ, আর যারা জনগণের দেশের মালিক জনগণ, তাদের মারলে পুলিশের কোনো গ্রেফতার হয় না। কাজে এখন পরিষ্কার কথা, আর এই একটা গণবিপ্লব করতে একটা আদর্শ দরকার। আদর্শটা নির্ধারণ করেন। এখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শেষ, আমেরিকা তো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাই, ইংল্যান্ডে তো নাই, ভারতে তো নাই, কোথাও তো আব্রাহাম লিঙ্কনের একটা শুধু একটা বক্তব্য আছে। এটা বলা যায় ফরাসি বিপ্লব, যেমন গণ আন্দোলনের মাধ্যমে ফরাসি বিপ্লব হয়েছিল,
রুশ বিপ্লব গণতন্ত্রের মাধ্যমে হয়েছিল, যে কোনো ইরানের একটা বিপ্লব হয়েছিল গণবিপ্লবের মাধ্যমে হয়েছিল। এই দেশেও সত্যিকারের মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা গণবিপ্লব প্রয়োজন, এছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গণবিপ্লবের একজন অগ্রসৈনিক হিসাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন বন্ধুগণ। আমরা আমাদের মূল অতিথিদের বক্তব্য শুনব। আমাদের এই সভায় ইতিমধ্যে আরো এসে উপস্থিত হবেন জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব সাইফুল হক, জনাব জুনায়েদ সাকি। এখন এই টপিকের উপর খুবই সংক্ষেপে আলোচনা করবেন আরেক কারা নির্যাতিত আইনজীবী নেতা, ইউনাইটেড লয়ার্স ফ্রম সুপ্রিম কোর্ট ইউনিটের সিনিয়র কো-কনভেনর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, ইউনাইটেড লয়ার্স ফ্রম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদিন, প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মইনুল হোসেন খান স্যার সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমাগত আইনজীবী ভাই ও বোনেরা এবং ডক্টর আব্দুল মঈন খান স্যার, আমি ভুল বলে ফেলেছি, দুঃখিত। তো আজকে বক্তৃতা শুরুর আগেই বলা দেওয়া হয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরী অবতারণা করার কোনো সুযোগ নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই সুন্দর বক্তব্যটি অত্যন্ত গবেষণা কষ্ট করে যারা এই পরিশ্রম করে এই বক্তব্যটি উপস্থাপন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিজয়ের মাসে নির্বাসিত গণতন্ত্র, বিপন্ন মানবাধিকার একটি সময় উপযোগী এবং বাস্তব ধর্মী একটি বিষয়বস্তু আজকে এখানে আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছে। গণতন্ত্র আওয়ামী লীগের হাতে কখনোই নিরাপদ ছিল বলে ইতিহাস বলে না, আমরা জানি না। আমি বলতে চাই, স্বাধীনতার যুদ্ধ শুরু হওয়ার যে প্রেক্ষাপটগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল সেই সময় যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ হয়েছিলেন, সংসদের অধিবেশন ডেকে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। সেই প্রেক্ষাপটটা ছিল অন্যান্য প্রেক্ষাপটের মধ্যে অন্যতম প্রেক্ষাপট স্বাধীনতার যুদ্ধে। সেই সময় যারা আওয়ামী লীগের নেতৃত্ব ছিলেন তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন এবং শেখ মুজিবুর রহমান সাহেব যতটুকু বোঝা যায় তিনি অনেকটা স্বেচ্ছায় সেই দিন পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদে চলে গিয়েছিলেন। এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি প্রথম কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বিদায় দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কি দেখলাম? চতুর্থ সংসদে নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা অনেক লম্বা বিষয়। আমি শুধু একটু প্রসঙ্গ তুলতে চাই। চতুর্থ সংশোধনী যেদিন পার্লামেন্টে অনুমোদন হয়, শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে ঢুকলেন আর জনগণের ভোট ছাড়াই তিনি প্রেসিডেন্ট হয়ে বের হয়ে গেছিলেন। এই হলো আওয়ামী লীগের গণতন্ত্র। সেই আওয়ামী লীগের কাছে এর চাইতে বেশি কিছু আমরা আশা করতে পারি না। আর মানবাধিকারের প্রশ্ন আওয়ামী লীগের শুরুর শাসন আমলে সেটা যদি আলোচনা করা হয় সেটাও একটা লম্বা ইতিহাস, সেটাও আমি বলতে চাই না। আমি বলতে চাই এই আওয়ামী লীগের কাছ থেকে, এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আমাদেরকে আরো অনেক স্যাক্রিফাইস করতে হবে, আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তবেই হয়তো আমরা ইনশাআল্লাহ এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করে দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো, দেশের মানুষের ভোটাধিকারে ফিরে আনতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ বিরোধী আন্দোলনে একটি নতুন দিকও মাত্রা যুক্ত করেছেন গণ আন্দোলনের নেতা জনাব তারেক রহমান।
সেই অসহযোগ আন্দোলনের লিফলেট বিলির জন্য আমাদের পরবর্তী বক্তা চলে যাবেন। সেই জন্য 1 মিনিটে আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আমাদের রাজনৈতিক পরিচয়ের বাইরেও ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য, জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত দুঃখিত, যেহেতু আমার লিফলেট বিতরণে চলে যেতে হবে। সংগ্রামী ভাইরা আমার, উপস্থিত বিজ্ঞ আইনজীবী বৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণতন্ত্র আওয়ামী লীগের সময় কোনোদিন ছিল না। 1974 সালে নাই, শেখ হাসিনা যখন ক্ষমতা আসছে 96 এবং 2009 সাল থেকে আজ পর্যন্ত গণতন্ত্র নাই। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে 71 সালে যেভাবে যুদ্ধ করেছিলাম, আবার নতুন করে একটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ হবে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, সেই যুদ্ধ হবে মানুষের ভোটের অধিকারের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মানুষের মানবাধিকার রক্ষা করার যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার যুদ্ধ। না হলে এই দেশকে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, এটা বাকশালিকায় চলবে, না রাজ পরিবার চলবে, না গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী ভাইরা আমার, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমাদের সবাইকে এক মঞ্চে আসতে হবে। কে আওয়ামী লীগ বাদে, কে ডান, কে বাম, কে জামাত, কে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এখন সময় নাই। সময় হচ্ছে একটাই, আমাদের শত্রুকে পরাজিত করা। সবাইকে এক নামে আমাদের মাঠে কাজ করতে হবে, না হলে এদেশের সর্বমত্ত হবে এবং একদলীয় শাসন করতে হবে এবং শেখ রাজ পরিবার হবে। সেখান থেকে মুক্ত করার জন্য যে যেখানে আছে সেখান থেকে মাঠে নামবে এবং সেখান থেকেই অস্ত্র ধরতে হবে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুগণ। এখন বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট বার ইউনিটের সংগ্রামী সভাপতি, আইনজীবীদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী। আন্তঃসভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোনো আলোচনা নয়, আলোচনা শুনতে এসেছি। আমাদের আজকে অতিথিবৃন্দ আলোচনা করবেন, আমরা আলোচনা শুনব। কিন্তু দুটি কথা না বললেই নয়। আজকের যে সাবজেক্ট আপনারা দেখেছেন, বিভিন্ন গণতন্ত্র এবং মানবাধিকার লুণ্ঠন। আপনারা এই ইতিহাস শুনেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন গণতন্ত্র লুণ্ঠন হয়, মানবাধিকার লুণ্ঠন হয়, আইনের শাসন লুণ্ঠিত হয়। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে যে প্রেক্ষিতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সরকারের সাথে অসহযোগ আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচি আমাদেরকে মনোযোগ দিতে হবে। গণতন্ত্র, মানবাধিকার কথা এবং আমাদের অন্যান্য আইনি শাসনের কথা আলোচনা করার আমাদের আর সময় নাই। এখন সময় এসেছে সকল দল মিলে, সকল শক্তি মিলে এক মঞ্চ থেকে সরকারকে অসহযোগ আন্দোলনে ঘোষণা করে সরকারকে হটানো ছাড়া আমাদের আর কোনো গণতন্ত্র নাই। এই বাংলাদেশের প্রশাসনিক নির্বাচন যাতে সংগঠিত না হতে পারে সেদিকে আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে। সকলে মিলে মাঠে থাকতে হবে, আন্দোলন ঘোষণা করে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন ঢাকা বার আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সম্পাদক, আইনজীবীদের নেতা, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিটের সিনিয়র কো কনভেনার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটির শীর্ষ নেতা জনাব অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ
ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের সম্মানিত সভাপতি আহ্বায়ক জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদীন, আজকে এই আলোচনা সভার প্রধান অতিথি, আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং এই বিএনপির এই দুঃসময়ে যিনি সাহস নিয়ে রাজপথে আছেন, সাবেক এমপি, সাবেক মন্ত্রী এবং আন্তর্জাতিক একজন রাজনীতিবিদ জনাব ডক্টর আব্দুল মঈন খান, উপস্থিত আলোচকবৃন্দ এবং সামনে উপস্থিত আমার আইনজীবী ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে বলতে চাই, আলোচক বৃন্দ বক্তব্য রাখবেন। আজকে নির্বাচিত গণতন্ত্র, আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র নির্বাচিত নয়, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনারা দেখবেন যে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতা থাকে তারা দুইটা জিনিস ব্যবহার করে, গণতন্ত্রকে ব্যবহার করে, কিন্তু গণতন্ত্রের যে আসল লেবাস সেটাকে ব্যবহার করে না, তাদের নিজস্ব পছন্দ মতো গণতন্ত্র ব্যবহার করে। সেটাই বাংলাদেশে গত 15 বছর বা 18-17 বছর সেটা শেখ হাসিনা ব্যবহার করে আছে। আর যদি গণতন্ত্রকে হত্যা করতে হয় তাহলে যারা গণতন্ত্রের পক্ষে কাজ করে সে মানুষগুলোকে হত্যা করতে হবে। সে হত্যা করতে হলে সেখানে মানবাধিকারকে হত্যা করতে হবে। আর এই দুইটা জিনিস, গণতন্ত্র এবং মানবাধিকার যদি হত্যা করতে হয় তাহলে বিচার বিভাগকেও তার হাতে নিয়ে নিতে হবে। সেজন্যই স্বৈরাচার হাসিনা বিচার বিভাগটাকে কুক্ষিগত করে তার পকেটে নিয়ে নিয়েছে, তার ভ্যানিটি ব্যাগে নিয়ে নিয়েছে। কিভাবে? নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সাবেক ছাত্রলীগ নেতা ছাড়া কাউকে ম্যাজিস্ট্রেট, বিচারপতি এবং বিচারক নিয়োগ করা হয় নাই। তাহলে দেখা যাচ্ছে যে গণতন্ত্র এবং মানবাধিকারের বিচার আমরা কোথায় যাব? নিম্ন আদালত এবং উচ্চ আদালত, এই দুই আদালতকে যেহেতু তার পকেটে ঢুকিয়ে ফেলেছে, তার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে ফেলেছে, অতএব গণতন্ত্র এবং মানবাধিকার নাই। আজকে মানবাধিকার প্রশ্নে যদি আমরা বলি, আমি দেখেছি যে আসামি বিএনপি নেতাকে ধরতে গিয়েছে, তাকে পায় নাই, তার পিতাকে ধরেছে, তার ভাইকে ধরেছে, তার মাকে ধরেছে, তার শিশুপুত্রকে ধরেছে। আপনি আশ্চর্য হবেন যে শিশুপুত্রের হাত ভেঙে দিয়েছে। পিতাকে টেনে হেঁচড়ে নেওয়ার সময় পিতা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আমরা দেখেছি বিএনপির কোন নেতা কর্মী জেলে আছে, তার পিতা এবং মা মারা গেছে, তাকে হাতে জেল থেকে বের করে আনে হাত করা অবস্থায় সে বাপের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যাচ্ছে। জানাজায় অনেকে জানাজা পড়তে দেওয়া হচ্ছে না, যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে পুলিশ পাহারায় হাতের কড়া লাগিয়ে জানাজা অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার হত্যা করেছে, বিচার বিভাগকে তার ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। এর জন্য এছাড়াও যে জঘন্য কাজ করেছে, স্বাধীনতা বিপন্ন। কিভাবে? বাংলাদেশকে তিনটি রাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারত, রাশিয়া এবং চীন এরা স্বৈরাচার রাষ্ট্র, তাদের দেশে গণতন্ত্র নয়, একদলীয় শাসন। তারা পৃথিবীর সমস্ত ফ্যাসিস্ট জন্ম দিয়েছে, সারা পৃথিবীতে এখানেও তারা ফ্যাসিস্ট জন্ম দিচ্ছে এবং দিয়েছে, তাকে সমর্থন জানাচ্ছে। এই দেশ আজকে রাজনীতির খেলায় বিভক্ত। ইনশাআল্লাহ গণতন্ত্র এবং স্বৈরাচারের যে যুদ্ধ, এই যুদ্ধ সময় লাগলেও গণতন্ত্র জয়ী হবে, আমরা ইনশাআল্লাহ জয়ী হব। ইনশাআল্লাহ দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংগঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের অন্যতম অতিথি, বিশিষ্ট জননেতা, গণতন্ত্র মঞ্চের অন্যতম রূপকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আসুন আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। আমাদের মূল টেবিলে আমরা চলে আসবো, কাজী বাকি বক্তাদের
বিনয়ের সঙ্গে সংক্ষেপে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি সভাপতির নির্দেশ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট বারে যিনি বারংবার নির্বাচিত হন সম্পাদক পদে এবং গতবার যেখানে খোকন সাহেব বসা আছেন, খোকন কাজলের প্যানেল অর্থাৎ জনগণের প্যানেলকে পরাভূত করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে যে আরেকটি 18 নির্বাচন সুপ্রিম কোর্ট বারে পর্যন্ত করেছে, এর থেকেই বোঝা যায় কি বর্বর নৃশংস গোগ্রাসী এই সরকার। সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আইনজীবীদের নন্দিত নেতা ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং সমবেত সুধী, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, যেহেতু একটি নির্ধারিত টপিকসের উপরে আলোচনার সময় আমি একটু একাডেমিক্যালি একটি কথা বলতে চাই। আমি শিওর আমার যারা লার্নেড ফ্রেন্ডস আছে, all we know the legal dictum and the legal provision of our constitution. But for the purpose of discussion on this topic, I'm just referring to Article 7 of our Constitution. আমরা সবাই কথাই বলি জনগণ সকল ক্ষমতার উৎস। এটি কিন্তু আমাদের সংবিধানের 7-1 অনুচ্ছেদে উল্লেখ করা আছে। রাষ্ট্র কাঠামো কেমন হবে, রাষ্ট্রের পরিধি কেমন হবে, রাজনীতি কেমন হবে, আমরা কেন বলছি আজকে নির্বাচিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার। আমি 1-2 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিই। কারণ আমাদের বাংলাদেশ শাসিত হয় একটি লিখিত গণতন্ত্র দ্বারা। সেক্ষেত্রে আমাদের আইন, আমাদের বিচার ব্যবস্থা সমস্ত কিছু মোটার আগে সবকিছু লিখিত অবস্থায় থাকে বলেই যে মুহূর্তে আমরা দেখি যে আমাদের সংবিধানে যা লিখিত আছে তা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হচ্ছে না, সে মুহূর্তেই কিন্তু আমরা কথা বলি, প্রতিবাদ করি, আন্দোলন করি। আন্দোলনকারী রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্যগুলো দেন সেগুলো সমস্ত বক্তব্য কিন্তু সংবিধান থেকে উচ্চারিত, কথাটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। আমাদের সংবিধানের 7-1 অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক এবং এই রাষ্ট্রের মালিকানা নির্ধারিত হবে কিভাবে, তার গণতন্ত্র, তার মানবাধিকার সমস্ত কিছু উল্লেখ করা আছে আমাদের সংবিধানের 3য় অধ্যায় এবং এই 3য় অধ্যায়ের আর্টিকেল 26 সেখানে আইনের দৃষ্টিতে মানুষ সমান, সবার মানবাধিকার সমান হবে, মানুষ কিভাবে করবে, নির্বাচন করবে, গণতন্ত্র করবে, সমস্ত বিষয়গুলো আছে। আমি মোটার আগে বলতে চাই আমাদের সংবিধানের 7-2 এবং 26-1 অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র এমন কোন আইন করবে না, রাষ্ট্র এমন কোন বন্দোবস্ত করবে না যে আমাদের সংবিধানের অর্জিত এবং উচ্চারিত ক্ষমতার সঙ্গে এটা সাংঘর্ষিক হয়। যদি সাংঘর্ষিক হয় তাহলে সেই আইন যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল বলে গণ্য করা হবে, কারণ সংবিধানে কথা বলা আছে। সংবিধানে বলা আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে। আজকের বাস্তবতায় 7 জানুয়ারি তথাকথিত নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করার কোন সুযোগ আছে? আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে জনগণকে তাদের রাষ্ট্রের মালিকানার অংশীদারিত্ব করা। অর্থাৎ আমি ভোটের মাধ্যমে এই রাষ্ট্রের মালিকানা প্রমাণ করার যে ক্ষমতা একমাত্র সংবিধান থেকে উচ্চারিত। আজকে 7 জানুয়ারি যে দামি স্বতন্ত্র নির্বাচন যে নামে আমরা রাখি না কেন, সেই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না, সংবিধান সম্মত হবে। এই কারণে আজকে আমরা প্রতিবাদ করছি। জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা এলাবোরেটলি বলবেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি শুধুমাত্র সাংবিধানিক এই 2টি বিধান আপনাদের সামনে উল্লেখ করলাম। আশা করি যে পরবর্তী ক্ষেত্রে আপনারা এইগুলো বিষয়ে জনগণকে আরো বেশি সচেতন করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার আইনের বিষয়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বন্ধুগণ, এখন আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী, ঢাকা বারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিটের সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহসিন মিয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট কর্তৃক আয়োজিত নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার এই শীর্ষক আলোচনার আজকের সভায় সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধেয় সুপ্রিম কোর্টের বারবার বিভাগীয় সভাপতি এবং ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জনাব জয়নুল আবেদিন, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই নির্বাসিত গণতন্ত্র এবং এই মানব অধিকারের কথা বলতে হচ্ছে স্বাধীনতা 52 বছর পর। 71-এর স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রকে রক্ষা করবার জন্য। মানবাধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র, ভোটাধিকার সবকিছুর জন্য আমরা ফাইট ফর দি লিবারেশন। এবং এই দেশের সমস্ত মানুষ এই আন্দোলনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজকে এই 52 বছর পরেও মনে হচ্ছে স্বাধীনতার আগে যেই নির্বাসনে গণতন্ত্রের অধিকার আমাদের ছিল না, ন্যায় বিচার ছিল, মানবাধিকার ছিল, অত্যাচারে বাংলার মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ জর্জরিত ছিল, সেই অবস্থা এখনো বিরাজমান। তাইলে আমাদের স্বাধীনতা এখন বিপন্ন। স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মানবাধিকার রক্ষা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই মিটিংয়ে হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত দল মত নির্বিশেষে বাংলার সমস্ত মানুষকে নিয়ে গণ আন্দোলন করতে, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে এই পদচ্যুত করতে হবে এবং একটা আন্দোলনকে বাস্তবায়িত করতে দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, জঘন্য হয়েছে বিচার ব্যবস্থা, এটা থেকে দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ঠিক 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার ভাষণই আমরা শুনলাম বিজয়ের মাসে। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন আরেক মুক্তিযোদ্ধা, যিনি 1971-এর 10ম শ্রেণীর ছাত্র অবস্থায় বই খাতা ফেলে দিয়ে হাতে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এককালের তুখোর ছাত্র নেতা, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, সুপ্রিম কোর্ট ইউনিটের বিপ্লবী আহ্বায়ক এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জনগণের অংশের অর্থাৎ সাধারণ আইনজীবীদের অংশের অ্যাডহক কমিটির সদস্য সচিব, সম্পাদক মর্যাদার বিশিষ্ট আইনজীবী জনাব শাহ আহমেদ বাদল। রাজনীতিতে যার কোনো ক্লান্তি নাই। দেশের মানুষ যখন অধিকার হারায়, কি বলবো, আজকে জনাব সভাপতি, আজকে যিনি সভামঞ্চে উপস্থিত, প্রধান অতিথি আসনে অবস্থিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, যার পিতা আব্দুল মঈন খান 1979 সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি তখন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তার পিতার সাথেও আমার রাজনীতি করার সুযোগ করেছেন। আজকের এই সভা তিনি প্রধান অতিথি হিসেবে আজকে এখানে আলোচিত করেছেন। বন্ধুরা, আজকে বক্তৃতা নয়, আগামী 7 তারিখ দেশের নিকৃষ্টতম স্বৈরাচার একটা অবৈধভাবে সংবিধানকে লঙ্ঘন করে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে নির্বাচন ঘোষণা করেছে, যাহা তিনি ইতিপূর্বে 14 সালে 18 সালে ভোট না করে ক্ষমতা জবরদখল করে আছেন। তার এই জবরদখল আহমেদ বাদল বক্তৃতা করবে, এই কারণে
ওদের বিদ্যুতের লাইনটা কানেকশন বন্ধ করে দিয়ে বন্ধুরা আমার নেপোলিয়ান বলেছিলেন war is nothing but it is a continuation of politics রাজনীতির চূড়ান্ত পর্বে হচ্ছে যুদ্ধ এই যুদ্ধ শেখ হাসিনা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের উপর আজকে চাপিয়ে দিয়েছে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে। যেই মুহূর্তে নির্বাচন নামে নাটক চলছে ঠিক সেই মুহূর্তে আজকে আমরা রাস্তা থেকে আন্দোলন রেখে আমরা আজকে সেমিনারে বক্তব্য রাখছি। ভাই আমার, আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা থাকে তখন গণতন্ত্র মানবাধিকার তখন থাকে না। 1971 সালে যুদ্ধের ময়দান থেকে আসার পরে তারই পিতা মরহুম শেখ মুজিব তার নেতৃত্বে যখন একদলীয় সরকার পরিচালিত হতেছিল বাংলাদেশের তরুণ সমাজ এইমাত্র আমার অত্যন্ত প্রিয় ভাজন নাগরিক ঐক্যের সংগ্রামী আহ্বায়ক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জনাব মাহমুদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে করতালির মাঝে আমরা স্বাগত জানাই। 1973 সালে মরহুম শেখ মুজিব নির্বাচন করতে পারেন নাই, ভোটের বাক্স ছিনতাই করেছেন, রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। 1974 সালে আজকে মাহমুদুর রহমান মান্না এই মাত্র এসেছেন। প্রতিবাদী কণ্ঠ জাতীয় সমাজতান্ত্রিক দল নবগঠিত দল একটি স্মারকলিপি দেওয়ার জন্য তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আমরা গিয়েছিলাম। আমি তখন তিতুমির কলেজের ছাত্র, প্রায় 2000 ছাত্র নিয়ে পল্টন ময়দানে আসলাম। সেখান থেকে স্মারকলিপি নিয়ে ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ি যাওয়ার পরে জনাব মাহমুদুর রহমান এখানে আছেন, কিভাবে কাকের মতো গুলি করে মানুষকে সেদিন প্রতিবাদী কণ্ঠকে শুয়ে দেওয়া হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটি গণতান্ত্রিক সংগঠন ছিল। গণতন্ত্র লিবারেল ডেমোক্রেট হিসেবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। এই জাতীয় সমাজতান্ত্রিক দল বাধ্য হয়েছে এই আওয়ামী লীগের প্রতিবাদের মুখে সশস্ত্র আঘাতের মধ্যে দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলকে আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে। আজকে ঠিক একইভাবে গণতন্ত্র ভোটের অধিকার এটা আওয়ামী লীগের সাথে এক করতে যায় না। সেই কারণে তারা আজকে যেভাবে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর আজকে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ঠিক সেই মাত্রা আজকে আমি অনুরোধ করবো ভাইয়ের আমার, এই মুহূর্তে অসহযোগের কর্মসূচি এসেছে সব প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়নে এই সরকারের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। এই সরকারকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আজকে শুধু সেমিনার সিম্পোজিয়াম নয়, রাজপথে আগামী 7 তারিখে কোন নির্বাচন হবে না। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য এই অসহযোগকে সফল বাস্তবায়ন করার জন্য এখান থেকে আন্দোলনকে রাজপথ এবং প্রতিটা গ্রামে পাড়ায় মহল্লা ছড়িয়ে দিতে হবে। যা কিছু আছে তাই নিয়ে সংগ্রাম করে এই দুর্বৃত্ত দখলদার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে পদচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হবে আজকের এই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের ছাত্ররা ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে রণাঙ্গনের যুদ্ধে শেখ হাসিনাকে পতনের আন্দোলনে। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত জনাব শাহ আহমেদ বাদল সাহেবকে। এখন খুবই সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঢাকা বার সমিতির সাবেক নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন সম্পাদক আইনজীবীদের সাহসী নেতা জনাব অ্যাডভোকেট ইকবাল হোসেন সংক্ষেপে তার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত
বিএনপি স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, আজকের সভার প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেকে দিয়েছেন, আপনারা শুনেছেন। আমরা এমন কোন বক্তব্য দিতে চাই না যে বক্তব্য দিতে গিয়ে যারা আমাদের আজকের অতিথি তাদের বক্তব্য থেকে আমরা বঞ্চিত হই। কাজে আমরা আজকে ওনাদের বক্তব্যই শুনব। শুধু একটা কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। বক্তব্য হলো, আজকের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি এবং আলোচনা সভার আয়োজন করেছি, এই আলোচনার মধ্য থেকে আমরা এমন একটা কর্মসূচি চাই যে কর্মসূচি শুধু ইউনাইটেড ফ্রন্ট নয়, বাংলাদেশের সমস্ত আইনজীবীরা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইউনাইটেড ফ্রন্ট সহ আমাদের সমমনা সমস্ত আইনজীবীদের নিয়ে একটা এমন কর্মসূচি আমরা দিতে পারি যে কর্মসূচি এই স্বৈরাচারকে ক্ষত বিক্ষিপ্ত করে দেবে। এমন একটা কর্মসূচি প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমাদের আজকের এই নির্বাসিত গণতন্ত্র বিপন্ন মানবাধিকার এই আলোচনা সভা ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের সুললিত বক্তব্যের মাধ্যমে উদ্ভাসিত করেছে অনেক কিছু। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির শীর্ষ সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ চাকসুর সাবেক ভিপি, এককালের তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ট আইনজীবী, লড়াই সংগ্রাম যার নামের সঙ্গে সিনোনিমাস হয়ে আছে, সেই সংগ্রামী আইনজীবী নেতা অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী, বারবার নির্বাচিত সভাপতি আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আজকের প্রধান অতিথি এদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য আইনজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়বস্তুর টাইটেল থেকেই আলোচনা আজকের গুরুত্ব সবার কাছে পরিষ্কার। খুবই সময়োপযোগী একটি বিষয়কে নির্ধারণ করা হয়েছে। কিনোট স্পিকার নেই, অসুস্থ ছিলেন আমাদের বন্ধু ব্যারিস্টার কায়সার কামাল, তার সামনে বললে সুন্দর হতো। তো খুবই একটা নাইস প্রেজেন্টেশন তিনি আমাদেরকে দিয়েছেন, অল্প পরিসরে অত্যন্ত সুন্দর সুলিখিত বক্তব্য রেখেছেন, তাকে ধন্যবাদ। আলোচনার শুরুতে গণতন্ত্র প্রসঙ্গে 2014 সালে নির্বাচন এবং 18 নির্বাচন দেখার পর একাডেমিক আলোচনা আমার কাছে খুব একটা অর্থবহ মনে হয় না, যদিও আজকে একাডেমিক ডিসকাশন আমরা আসছি। এখন প্রয়োজন কর্মসূচি চলমান আছে, এটাকে বেগবান করতে হবে, এক্সপিডাইট করতে হবে। মিঠা কর্মসূচি দিলে হবে না, জনগণকে সম্পৃক্ত করতে হবে। ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী, শিক্ষাবিদ, আইনজীবী, ডাক্তার, সমস্ত কমিউনিটিকে, জনগণকে সাথে নিয়ে কর্মসূচি দিতে হবে।
আমি জাতীয় নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। আমার দ্বিতীয় কথা হচ্ছে, মানবাধিকারের বিষয়টা এতটা স্পর্শকাতর, আমার পূর্বে ফারুক ভাই সহ আর অনেক বক্তা এটা উল্লেখ করেছেন, কত করুণ অবস্থা বাংলাদেশে। আমরা শুধু প্রজা না, চাকর বাকরেরও জীবনযাপন করেন একটা রাষ্ট্রের মধ্যে অধীনস্থ হয়ে। সেই দাস প্রথার মতো, সেই যে দাস প্রথার কথাই স্মরণ করিয়ে দেয়। আমরা মনে হয় এখানকার দাস, কিন্তু দাস আমাদের তো ভোটাধিকার নাই, মানবাধিকারও নাই। ক্লাস 1 সিটিজেনদেরকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছে, ডান্ডা বেরিয়ে পেরিয়ে কোর্টে আনা হয়। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? কোর্ট ডিরেকশন দিয়েছে বেল দেওয়ার পরে ফার্দার যেন অ্যারেস্ট না করা হয়, কিন্তু আমরা কি দেখছি? জেল গেট থেকে আবার অ্যারেস্ট করছেন, শোন অ্যারেস্ট। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। আমাদের তো কিছু বন্ধু বান্ধব আত্মীয় বিভিন্ন জায়গায় থাকে, দেশে বিদেশে থাকে, করসপন্ডেন্স হয়, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। এই দৃশ্য আমরা কোথাও দেখি নাই। আমি অনুরোধ করতে চাই, এই অন্যায় কাজগুলি, অমানবিক কাজগুলি অবিলম্বে বন্ধ করা হোক। লক্ষ লক্ষ বিরোধী দলের কর্মী আজকে কারাগারে, হাজার হাজার মামলার জট মামলা দ্রুত বিচারের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে, ফরমাইশি রায় দেওয়া হচ্ছে। এই সব কিছুর সমাধান একটা, জনগণকে ঐক্যবদ্ধ করে শক্ত আন্দোলনের মাধ্যমে ভূমিকা পালন করা। প্রিয় বন্ধুগণ, আমার শেষ কথা হচ্ছে, অমানিসার অন্ধকার যতই গভীর হোক, তীব্র হোক, যত ঘন অন্ধকার হোক, আলো আসার সম্ভাবনা কিন্তু ততই নিশ্চিত। এই অন্ধকার থেকে একদিন আলো উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। এই আপনাদের প্রচেষ্টায়, আল্লাহর মেহেরবানিতে জনগণের সম্পৃক্ত আন্দোলনে বিজয় আসবে। সে আন্দোলনে আমি সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে, লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা এখন অসহযোগ আন্দোলনের মধ্যে আছি। সুকান্তের ভাষায় বলতে হবে, বন্ধু ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝেনি কি দুর্বৃত্ত। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্র কমিটির সভাপতি, আমাদের এই অন্ধকার জগতে, অন্ধকার সরকারের ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগুনের ফুলকির মতো যে জ্বলে উঠেছিল ডাকসুর সাবেক ভিপি, বর্তমানে গণ আন্দোলনের অন্যতম নেতা জনাব নুরুল হক নূর। আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সকলের শিক্ষক, সদ্য সুপ্রিম কোর্ট সহ জজ কোর্ট, সারা বাংলাদেশে আইন অঙ্গনের সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ, সাধারণ আইনজীবী, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, নির্বাচিত গণতন্ত্র, বিপন্ন মানবাধিকার, এই আলোচনাটি আমরা সবচেয়ে ভিজিবল, প্রতিনিয়ত আমরা এটা দেখতেছি, অবলোকন করতেছি। কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই বলছিল, সেই বিষয়টি আমাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে যে আইন অঙ্গনে বা আইনের ক্ষেত্রে তো যারা সিনিয়র আইনজীবী, তাদের তো একটু মর্যাদা থাকা দরকার। একটা ছবি দেখলাম যে বাবা ছেলে দুইজন আইনজীবী, দুইজনকে হাত করা পড়ানো হয়েছে। আইনজীবী তারা কি মানে বড় ধরনের কোন ক্রিমিনাল, খুনি, মার্ডারার, ব্যাংক লুটেরা? ইসলামের মতো ব্যাংক লুটেরা কিন্তু আপনার রিটের শুনানি হয় না, একেবারে সরকার পরিবর্তনের পরে জানুয়ারিতে শুনানি হবে, সেরকম একটা ডেট দেওয়া হয়। আর রাজনৈতিক কারণে, যেটা কিছুক্ষণ আগে আমাদের আরেকজন সিনিয়র আইনজীবী নেতা বলেছেন, সিনিয়র নেতৃবৃন্দ গরুর মতো দড়ি দিয়ে আদালতে টেনে নিয়ে যাচ্ছে।